আর মাত্র কয়েকদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কথা ভেবেই আজকে বিষয় শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন বিষয়ে 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি এবং অবশ্যই সঙ্গে কোশ্চেনের সমাধান হবে। আমার মনে হয় এই কোশ্চেনগুলো অবশ্যই আসতে পারে তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে। তো চলো বেশি কথা না বলে আমরা এগিয়ে যাই। কি কি কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে একটু তোমরা দেখে নাও। আশা করি প্রত্যেকের কাছেই এই কোশ্চেনগুলো খুব ইজি মনে হচ্ছে, কারণ তোমরা এতদিন পড়াশোনা করে এসছো, এখন নতুন করে কিছু পড়ার নেই। এই যে 10 নম্বর যে কোশ্চেনগুলো আছে, প্রত্যেকটা কোশ্চেনের ফুল মার্ক 10। এই কোশ্চেনগুলো তোমরা যদি ফলো করো বা এই কোশ্চেনগুলো তোমাদের যদি অলরেডি কমপ্লিট হয়ে থাকে, তাহলে এখান থেকে কিন্তু সমস্ত ধরনের অ্যান্সারগুলো তোমরা পাবে। কাজেই বলবো প্রত্যেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ এবং সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমি অবশ্যই আলোচনা করবো। তোমরা দেখে নেবে এই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা কোনটা পড়োনি বা কোনটা ভালো পড়েছো। এখন বিষয় হচ্ছে শুধু চোখে দেখার। আমি আবার বলবো, যে পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ এই পরীক্ষা খুব জীবনের মূল্যবান পরীক্ষা। খুব সাবধানের সঙ্গে পরীক্ষাটা দেবে এবং তাড়াহুড়ো করা যাবে না। যত তাড়াহুড়ো করবে তত তুমি ভুলে যাবে। কাজেই কোশ্চেনগুলো তুমি পেয়ে গেলে, দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো তুমি বারংবার দেখো, কোথায় ভুল হচ্ছে সেগুলো আবার দেখো। এই কোশ্চেনগুলো তুমি যদি মোটামুটি কমপ্লিট করতে পারো, আমি শিওর যে তুমি পরীক্ষায় বসলেই একটা ভালো নম্বর নিয়ে আসতে পারবে। তো চলো একটু দেখে নে কি আছে। স্কিনারের অপারেন্ট অনুবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো। এটা অবশ্যই তোমরা পড়েছো, স্কিনার, প্যাভলভ। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে স্কিনার আছে, 2 নম্বর আছে প্যাভলভ আছে, দেখতে পাচ্ছ। 1 নম্বর স্কিনারটা আমরা একটু দেখে নিই, কমপ্লিট করার চেষ্টা করি স্কিনার কি বলেছেন। কাজে আমরা জানি স্কিনারের যে তত্ত্বটি সেটা হচ্ছে অপারেন্ট অনুবর্তন। হয়তো আমি যেটা বলে যাচ্ছি তুমি বুঝতে পারছো সেই বিষয়গুলো, সেটা আরো ডিসকাস করার জন্য আমি কিছু কোশ্চেনের অ্যান্সার আমি তুলে ধরেছি। আমরা আজকে স্কিনারের অপারেন্ট অনুবর্তন পড়ব। তো চলো সেখানে আমরা দেখি কি আছে স্কিনারের অপারেন্ট অনুবর্তনের মধ্যে। তো চলো তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটি, এটা হচ্ছে স্কিনার, যেটা আমরা এইমাত্র পড়বো। তো স্কিনার হচ্ছেন আমেরিকান দার্শনিক, মনোবৈজ্ঞানিক, আচরণবাদী দার্শনিক। স্কিনার এখানে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, তিনি হচ্ছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং স্কিনারের যে তত্ত্ব সেটা কি নামে পরিচিতি, অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন। এরপর চলে যায় পরের স্লাইডে, একটু দেখে নাও। এবার স্কিনারের যে তত্ত্বটি আর কি কি নামে পরিচিতি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে। অবশ্যই কখনো কখনো এরকম করে যে হুবহু তুলে দেয় না, তোমাদেরকে ঘাবড়ানোর জন্য কিন্তু এরকম ভাবে তুলে দেয় যে বলতে পারে আর টাইপ অনুবর্তন কার, দেখতে পাচ্ছ, বা সক্রিয় অনুবর্তনটি কার, রেসপন্ডেন্ট কার, অপারেন্ট এটা মানে সক্রিয়, আর টাইপ অনুবর্তন কার, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং এটা কার, অথবা যান্ত্রিক অনুবর্তন কার, কার্যগত অনুবর্তন। এই প্রত্যেকটাই কিন্তু স্কিনারের সঙ্গে যুক্ত, যে কোনো একটি তুলে দিতে পারে। অর্থাৎ স্কিনারের যে অনুবর্তনটি সেটা এই নামেও পরিচিত, কি কি, সক্রিয় অনুবর্তন, অপারেন্ট, আর টাইপ, যান্ত্রিক অনুবর্তন এবং কার্যগত অনুবর্তন। ক্লিয়ার? এখানে যেটা আছে, যে কোশ্চেনটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা। 1935 সালে স্কিনার একটি বই লিখেছিলেন, সেই বইটির নাম কি, সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার, এই গ্রন্থটি। তাহলে সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার গ্রন্থটি কার, অবশ্যই স্কিনার। খুব সংক্ষিপ্তভাবে আমরা ক্লাসটা করার চেষ্টা করব, কারণ আমাদের অনেক বিষয়ে এগিয়ে যেতে হবে, সেই জন্য ক্লাসটা খুব সংক্ষিপ্তভাবে আমি পড়ছি, কারণ আমি জানি তোমরা এই সম্পর্কে প্রত্যেকে অবগত, সেই জন্য আমি বিস্তারিত টাইম নেব না, খুব সংক্ষিপ্তভাবে ক্লাসটা শেষ করে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। যেহেতু পরীক্ষাটা আর কয়েকদিন পরেই পরীক্ষাটা শুরু হবে, সেই জন্য আমি সময় নিচ্ছি না। তো চলো জাস্ট একটু দেখে নেব। আমরা প্রত্যেকে জানি স্কিনার যে প্রাণীকে নিয়ে পরীক্ষা করেছিলেন সেটা হচ্ছে পায়রা এবং ইঁদুর। তার মধ্যে ইঁদুরের পরীক্ষাটি সবচাইতে গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ এখানে কিছু কন্ডিশন করা আছে। তাহলে স্কিনার যে পরীক্ষাটা করেছিলেন বাক্সটার মধ্যে ইঁদুরকে রেখে, সেই বাক্সটার নাম কি, দেখতে পাচ্ছ, স্কিনার বক্স। ক্লিয়ার? খুব দ্রুত পড়বো আমরা। এবার একটা ইঁদুর এই বাক্সটার মধ্যে দেওয়া হলো এবং কিছু কন্ডিশন আছে। এটা হচ্ছে কিন্তু স্পিকার, মানে
ইঁদুর এখানে কেমন আচরণ করবে সেই আচরণটি রেকর্ড করা হয়, ঠিক আছে। আর এখানে যেটা আছে এটা দেখতে পাচ্ছ লিভার বা হাতল, এইখানে প্রেস বা চাপ পড়লে এখানে কিছু খাদ্য আছে, সেই খাদ্যটা এখান দিয়ে চলে আসবে বাইরে এবং সেখান থেকে ইঁদুর খাদ্যটা খেয়ে নিতে পারবে। ওকে, তাহলে কন্ডিশনটা কি? তাহলে আমরা যে পরীক্ষাটা, স্কিনারের যে পরীক্ষাটা, ইঁদুরের পরীক্ষাটা আমরা কি বলবো, যে স্কিনার একটি ক্ষুধার্ত ইঁদুরকে তার স্কিনার বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখলেন এবং সেখানে কিছু খাবার দেওয়া হলো আর কিছু কন্ডিশন করা হলো যে লিভারে চাপ পড়লে খাবারটা চলে আসবে ভিতরে। ক্লিয়ার? প্রথম তো ইঁদুর কোনো মতে পারছিল না এবং সেখানে স্কিনার কিছু প্রথম দিন একটু দেখিয়ে দিল যে এটা এইভাবে করলে এভাবে হয়, এবং তারপরে একটা ক্ষুধার্ত ইঁদুরকে সেই বাক্সের মধ্যে প্রবেশ করে দিল। ইঁদুরটি খাবারের জন্য সে ছটফট করতে লাগলো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ছোটাছুটি করছে, লাফালাফি করছে, করতে করতে কোনো কারণে এই লিভারে চাপ পড়ে গেল। লিভারে সঙ্গে সঙ্গে এখান থেকে খাবার এখান দিয়ে চলে আসছে এবং ইঁদুরটি প্রথমে না বুঝে চেষ্টা করেছে এবং তারপর দিন আবার একই রকম পরীক্ষা স্কিনার করালেন ইঁদুরের উপর, দেখলেন তারপর দিন সময়টা অনেক কম লাগছে এবং একটা দিন আসলো যেটা ইঁদুরের আর কোনো রকম সময় লাগছে না। তার যদি মনে হয় যে খিদে পেয়েছে, সরাসরি এখানে যায় এবং এখানে লিভার চাপ দেয়, সঙ্গে সঙ্গে খাবারটা চলে আসে, ইঁদুরটি খেয়ে নেয়। এই যে অ্যাক্টিভ, আমি কোনো একটা কাজ করার জন্য যে অ্যাক্টিভ হতে হবে, আমাকে কাজটা করতে হবে, মনের মধ্যে একটা মোটিভেশন, পেশনা কিন্তু রাখতে হবে। এখানে প্যাভলভের যে আমরা অনুবর্তন পড়েছি, প্যাভলভের যে অনুবর্তন, যেটা কি আমরা দেখেছিলাম যে ঘন্টার ধ্বনি বাজালে কুকুরের লালাকরণ হতো, উদ্দীপক এবং প্রতিক্রিয়া। এখানে কিন্তু উদ্দীপক প্রতিক্রিয়ার কথা কিন্তু বলেনি স্কিনার। স্কিনার কি বলছেন? সক্রিয় অনুবর্তন। কাজটা করার জন্য তোমাকে অ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে। চলো তারপরে কি আছে দেখে নেব। এবার স্কিনারের পরীক্ষাটা একটু দেখে নেবে, প্রত্যেকেই জানো তোমরা, আমি জানি প্রত্যেকেই জানো, এই পরীক্ষাটা একটু দেখে নেবে, অথবা এই যে স্কিনার যে বাক্সের যে ছবিটা আমরা দেখালাম এটা ফলো করলেই হয়ে গেল, ওটা পড়ারও দরকার নেই। এই পরীক্ষাগুলো তোমরা নিজের মতো করে লিখতে পারবে। তো চলো পরীক্ষা দেখে নেবে। এখানে যে বিষয় একটা ইম্পর্টেন্ট, যেটা এইটা দেখে নেবে, এই পরীক্ষার ফল লাভের যে পর্যবেক্ষণে কি বুঝতে পারলাম, আমরা পরীক্ষাটা নিলাম, সে পরীক্ষা থেকে আমরা কি বুঝলাম। এখানে বলছে যে খাদ্যবস্তু যখন লিভারে চাপ দেওয়ার পরে খাবার পাচ্ছে, তার মধ্যে একটা আচরণ একটা শিখছে, নতুন একটা আচরণ শিখছে যে না এখানে যাওয়ার পরে আমি খাবারটা পাচ্ছি, একটা নতুন একটা আচরণ শিখছে, সেটাই কিন্তু শিখন হচ্ছে তার। অর্থাৎ স্কিনার এই ধরনের প্রক্রিয়াকে সক্রিয় অনুবর্তন বলেছেন বা অপারেন্ট কন্ডিশনিং। ক্লিয়ার? এখানে কিন্তু শক্তিদায়ী উদ্দীপক বা রিইনফোর্সমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ। যদি সে লিভারে চাপ দেওয়ার পরে খাবারটা আসে, তাহলে সে কাজটা বারবার করবে, আবার করবে, কারণ খাবার জন্য। এবার ধরো লিভারে চাপ দিচ্ছে, বারবার দিচ্ছে, কিন্তু কোনো খাবার পাচ্ছে না, সে কাজটা করবে? কখনই করবে না, কারণ কাজের যে ফিডব্যাকটা ভালো হতে হবে, অর্থাৎ পজিটিভ হতে হবে। অর্থাৎ লিভারে চাপ দিচ্ছে, খাওয়ার জন্য আসে। এটা অন্যভাবে একটু বলতে পারি, ধরো তুমি ক্লাসে বসে আছো, স্যার গেছেন, কিছু কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করলো এবং তুমি সেটা সঠিক অ্যান্সার দিতে পারলে না। স্যার কি বললো? বাস, একদম হয়নি, কিচ্ছু হয়নি। পরের দিন আবার স্যার ক্লাসে আসলো, তোমাকে কোশ্চেন ধরলো, তুমি জানলেও কিন্তু বলার চেষ্টা করবে না, কারণ কি ওই দিন স্যার তোমাকে বকেছে, ফিডব্যাকটা ভালো দেয়নি। এবার স্যার যখন কোনো প্রশ্ন ধরবে, সেই কোশ্চেনের উত্তর যদি ঠিকঠাক নাও দেয়, তাও স্যারকে বলা উচিত এটা হয়নি, এটা এভাবে হবে। আর যদি সঠিক উত্তর দিয়ে দেয়, তাহলে কি বলবো? বাহ, খুব সুন্দর, দারুণ অ্যান্সার দিয়েছে, খুব এক্সেলেন্ট। এই কথাটা শোনার পর তার মধ্যে একটা ক্ষমতা, একটা মোটিভেশন আসবে যে না, আমাকে আরো ভালো করে পড়তে হবে, ভালো করে উত্তর দিতে হবে। এটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ী উদ্দীপক। ক্লিয়ার? তো চলো খুব কম সময়ের মধ্যে চেষ্টা করব। তাহলে কি মনোবিদ স্কিনার তার সক্রিয় যে অনুবর্তনে প্রাণীর আচরণকে দুভাগে ভাগ করে, একটি হচ্ছে রেসপন্ডেন্ট আর একটি অপারেন্ট। রেসপন্ডেন্ট মানে কি? যে সমস্ত আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে, অর্থাৎ ধরো তোমার চোখে আমি টর্চ মারলাম, তুমি চোখটা বন্ধ করলে, উদ্দীপক টর্চ মারছি, তার আলো চোখে পড়ছে, প্রতিক্রিয়া বন্ধ করছি। যেমন প্যাভলভের ঘন্টার ধ্বনি বাজানোর সঙ্গে সঙ্গে কুকুর লালাকরণ হচ্ছে, মানে যেমন উদ্দীপক প্রয়োগ করছো তেমন প্রতিক্রিয়া আসছে। তো এখানে কি বুঝবো আমরা? যে রেসপন্ডেন্ট আচরণ বলতে যে সমস্ত আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে, এটা হচ্ছে রেসপন্ডেন্ট। আর অপারেন্টটা কি? অপারেন্টটা হচ্ছে যে সমস্ত আচরণের কোনো উদ্দীপক নেই, অর্থাৎ প্রাণীর আচরণকে যুক্ত করা হয়। যেমন কোনো শিক্ষার্থীও যে বললাম যে পড়াশোনা যখন অ্যান্সার দেবে, তখন আমরা কি বলবো? বাহ, খুব ভালো হয়েছে। ভালো বলার পর সে কিন্তু আরো ভালোভাবে পড়ার চেষ্টা করবে। বা সে একটা কোশ্চেনে অ্যান্সার দিল, তাকে আমরা পুরস্কৃত করলাম, যে ভালো নম্বর করেছে, একটা পুরস্কার দেওয়া হলো। এগুলো হচ্ছে কিন্তু
অ্যাক্টিভ মানে সক্রিয়, এখানে আমরা কি বলবো অপারেন্ট জাতীয় আচরণ বলবো। ক্লিয়ার? তো চলো পরে নেক্সট একটু দেখে নিব। এখানে যে বিষয়টা হচ্ছে এই যে শেপিং, এটা হচ্ছে মেন বিষয়। তাহলে শেপিংটা কি? ধরো তোমাদের তো কয়েকদিনের মধ্যে পরীক্ষা হবে, আর মাত্র কয়েকদিন গুনে গুনে আছে। এখন কি করছো, শেপিংটা মানে বিভিন্ন বিষয়গুলো তোমাদের মধ্যে আছে, ব্রেনের মধ্যে আছে। এখন তুমি করছো একটা টপিক, চেষ্টা করছো যে এই টপিকটা বেশ বড়, এই টপিকটা আমি ভেঙে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে আমি এবার পড়ার চেষ্টা করবো, রিভাইজ দিব। এখন কি করছো, টপিকটাকে বড় অংশটাকে ছোট অংশে ভাগ করে এবার তুমি মোটামুটি পড়ছো। পড়ার পর দেখলে ক্লিয়ার হয়ে গেল, একটা কনসেপ্ট হয়ে গেল, তখন তুমি বলে বাহ ভালো হলো, স্বস্তি পেলে যে না এটা ক্লিয়ার হয়ে গেল, এবার আমি পরবর্তী চ্যাপ্টারটা অগ্রসর হই। ঠিক দেখো সুন্দরভাবে দেওয়া আছে, একটু দেখে নেবে। এই যে পাঠ্যক্রমকে ছোট ছোট অংশে ভাগ করবে, সে ভাগ করার পরে সেগুলো পড়তে শুরু করবে, এবং পড়া শেষ হয়ে গেলে সেটুকু আবার তখন যখন কমপ্লিট হবে তখন কি হবে, একটা স্বস্তি বোধ আসবে, এবং পুনরায় আবার কিন্তু পরের অংশে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে শেপিং। আর শক্তিদায়ী উদ্দীপকটা আমি এর আগেও বলেছি, ধরো বাড়িতে মা রান্না করলো, রান্না করার পরে কিন্তু বসে থাকে, প্রথমে খায় না, যারা রান্না করে বসে থাকে কি জন্য, যে কখন বলবে রান্নাটা বেশ দারুণ হয়েছে, এইটুকু শোনার জন্য। কারণ এইটুকু শোনার পর তার মনের মধ্যে এমন একটা আনন্দ তৈরি হয় যে তার পরবর্তীতে রান্না করলে সে আরো অ্যাক্টিভ ভাবে রান্না করার চেষ্টা করে। কাজেই এখন যদি আমরা বলি ও রান্নাটা ভালো হয়নি, সে কাজটা কিন্তু করতে ভালো লাগবে না। ঠিক তেমনি ইঁদুরের যে পরীক্ষাটা, যে বারবার লিভারে চাপ দেওয়ার ফলেই কিন্তু সে খাবারটা পাচ্ছিল বলেই কিন্তু কাজটা করছে, এখানে কিন্তু রিইনফোর্সমেন্টটা পজিটিভ। যদি সে খাবার না পেতো তাহলে সে কাজটা থরি করতো না। তাহলে এটা এই যে শক্তি উদ্দীপকটা এখানে এমন ভাবে ব্যবহার করছেন যে তুমি যখন তোমার স্টুডেন্টদের যখন পড়াবে তখন কিভাবে তাদের মধ্যে মোটিভেশন তৈরি করবে, তাদের মধ্যে এমন ভাবে আগ্রহ এবং মনোযোগ সৃষ্টি করবে যাতে তাদের শক্তি উদ্দীপকটা কার্যকরী হয়। এটা তোমার উপরে ডিপেন্ড করছে, যেমন ভাবে তুমি পারবে ফিডব্যাকটা যেন ভালো আসে। কাজেই ছাত্রদের প্রশংসা হোক, তাকে পুরস্কার হোক, এই সমস্ত বিষয়গুলো দিয়ে কিন্তু তার মধ্যে একটা শক্তিশালী ক্ষমতা কিন্তু তোমাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু পড়ার কাজটা কমপ্লিট হবে। ক্লিয়ার? তাহলে রিইনফোর্সমেন্ট আমাদের হয়ে গেল। এবার দেখো ধনাত্মক। তাহলে ধনাত্মকটা কি? ধনাত্মক রিইনফোর্সমেন্টটা হচ্ছে যে কাজটা করার পরে সে আনন্দ পাচ্ছে, ওই যে লিভারে চাপ দিচ্ছে খাবার পাচ্ছে, এটা ধনাত্মক। আর ঋণাত্মক, যদি চাপ দেওয়ার পরে যদি খাবারটা না আসতো তাহলে কি হতো, তাহলে তার কিন্তু আর সেই কাজটি করতো, সেটা ঋণাত্মক উদ্দীপক। এই যে যেমন দিয়ে দেওয়া হয়েছে ক্ষুধার্ত ইঁদুরের কাছে ধনাত্মক শক্তিশালী উদ্দীপক। ক্লিয়ার? এবার হচ্ছে এটা ঋণাত্মক উদ্দীপক, এটা হবে। পরে হচ্ছে শাস্তিমূলক শক্তিশালী উদ্দীপক। শাস্তিমূলকটা কি না, অনেক সময় দেখা যাচ্ছে আচরণের পুনরাবৃত্তির মধ্যে অনেক বাধা আসে, সেজন্য কিন্তু শাস্তির দরকার। কিন্তু আমরা বলবো অবশ্যই শাস্তিটা সেটা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে হবে, কঠোর শাস্তি নয়। দেখা যাচ্ছে আমরা অত বাচ্চাকে পড়াচ্ছি, এটা চোখটা বড় হচ্ছে, এই এটা করো না কিন্তু তোমাকে বকবে খুব, সেরকম শাস্তির কথা বলছে, মানে শাস্তির ভয়েও কিন্তু অনেক সময় সে পড়ার কাজটা করে, সেই শাস্তির কথা বলছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে শেপিং মানে বিষয়বস্তুকে ছোট ছোট অংশে ভাগ করা। আর শক্তিদায়ী উদ্দীপকটা কি, যে একটা ভালো বার্তা। আমি যখন একটা কাজ করবো, আমাকে যদি ভালো বলে বা খুব ভালো ছেলে, খুব ভালো কাজ করছে, আমার তো সকলে চাই, আমি চাবো কি যে আমাকে প্রশংসা করুক। যদি আমার সমালোচনা করে ভালো লাগবে, কারো ভালো লাগবে না। আমাকে যদি সকলে বলে বে স্যার খুব ভালো পড়াচ্ছে, খুব সুন্দর পড়ায়, তাহলে আমাকে পড়াতে আরো ভালো লাগবে। ক্লিয়ার? এটা হচ্ছে শক্তিদায়ী উদ্দীপক। আর ধনাত্মক যেটা বললাম, অবশ্যই কাজটি করার পরে যদি ভালো ফল মেলে সেটা ধনাত্মক, আর না হলে ঋণাত্মক। আর শাস্তি ভয়ে অনেক সময় পড়াশোনা করে সেই শাস্তিটা অতটা গুরুতর শাস্তি হবে না। ক্লিয়ার? তো চলো পরে দেখে নেব। এবার এই যে স্কিনারের যে তত্ত্বটি আমরা পড়লাম, এই পড়ার থেকে আমরা শিক্ষার কতটা তাৎপর্য বা গুরুত্ব আছে সেটা আমাদেরকে একটা আলোচনা করতে হবে। তাহলে স্কিনার আমরা মোটামুটি জেনে গেছি, এবং এখান থেকে আমরা কি বুঝতে পারছি, একটা মানুষের আচরণ তৈরি করতে পারি, আমরা ভালো একটা আচরণ নিয়ে আসতে পারি, তার মধ্যে কিভাবে অ্যাক্টিভ নিয়ে আসতে পারি, যে পড়াশোনার জগতে আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আর করতে পারি না, তাকে অনেক সময় এই যে বলেছিলাম পুরস্কার, তারপরে প্রশংসা, নম্বর, এগুলো দিয়ে কিন্তু তার মধ্যে আমরা একটা সচেতনতা ফিরিয়ে নিয়ে আসতে পারি। আর কি করতে পারি না, এর মধ্যে রিইনফোর্সমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বারংবার বলছি, কারণ এর মধ্য দিয়েই কিন্তু একজন শিক্ষার্থী জীবনের সফলতা অনেক সময় ডিপেন্ড করে। একজন আদর্শ শিক্ষকের সংস্পর্শে কিন্তু তার যে সুপ্ত সম্ভাবনার ডেভেলপ হওয়া সম্ভব হয়ে থাকে। ক্লিয়ার? আর ব্যক্তির মধ্যে বা শিশুদের মধ্যে সুঅভ্যাস গঠন করা যায়, কুঅভ্যাস কিন্তু দূর করা যায় এই স্কিনারের সক্রিয় অনুবর্তনের মধ্য দিয়ে। ক্লিয়ার?
আর ব্যক্তিগত পার্থক্য তো থাকেই, প্রত্যেকের মধ্যে একটা ব্যক্তিগত পার্থক্য থাকে, সেই পার্থক্য কারণেই শিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে। এবং শ্রেণীকক্ষ শৃঙ্খলা, একটা শ্রেণীকক্ষে তুমি যখন যাবে, বিশৃঙ্খল পরিবেশ যদি তৈরি হয়, তুমি যদি স্কিনারের অপারেন্ট অনুবর্তন সম্পর্কে জেনে থাকো, তাহলে তোমার ক্লাসটা কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবং ক্লাসটা কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে ম্যানেজ করবে, সেটা তুমি কিন্তু জানতে পারবে, কারণ তুমি যেহেতু স্কিনারের অপারেন্ট অনুবর্তনটি পড়েছো সেই জন্য। ক্লিয়ার? তো এইগুলো একটু দেখে নেবে।